সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো। গল্পটা একটা ছোট্ট খোকার স্বপ্ন নিয়ে। তাহলে শুনি আমরা সেই গল্প। এক দেশে ছিল এক ছোট্ট রাজকুমার। সে স্বপ্ন দেখতো তার মাকে নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাবে। তো এখন সেই ছোট্ট খোকা তার মাকে নিয়ে কোথায় যাবে, দেশে যাবে, বিদেশে যাবে, দেশের বাইরে যাবে, কিন্তু আজকের মতো এত অ্যাভেলেবল গাড়ি কিংবা প্রাইভেট কার, মাইক্রোবাস এগুলো ছিল না। তখন কি ছিল? তখন ছিল এই যে দেখো, তখন ছিল এই যে এইরকম পালকি। হ্যাঁ, এই যে পালকিটা দেখছো, এই পালকির সামনে পেছনে তিনজন বেয়ারা, আর পালকির ভেতরে সেই ছোট্ট খোকার মা কি করছেন? মা উকি দিয়ে দেখছেন, আর সেই ছোট্ট খোকা তার মাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এখন কথা হলো, এই যে আমরা পালকিটা দেখলাম, আমরা একটু দেখি। এই যে দেখো, সেই সাহসী পুত্রের ছেলে রাজকুমার তার মাকে নিয়ে পালকি দিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি ছবিটা। ওই সময়ে কিন্তু এই পালকি ছাড়া মহিলারা বের হতে পারতেন না। দূর দূরান্তে গেলে সেই পায়ে হেঁটে যেতে হতো। কিন্তু সেই ছোট্ট খোকা রাজকুমার তার মাকে নিয়ে কল্পনার জগতে পালকিতে নিয়ে এরকম যাচ্ছে। তারপরে কি করলো সে? এই যে তার চতুর্দিকে অনেক সময় দেখা গেল অনেক অজানা জায়গা, অপরিচিত জায়গা, কিন্তু ভয়ে তার গা থরথর কাঁপছে মায়ের। তখন মাকে সে ভয় না পাওয়ার জন্য নির্ভয় দিয়ে কি বলছে? এই যে দেখো, তার একটা রাঙা ঘোড়া, ছোট্ট খোকার রাঙা ঘোড়াটা, এবং তার হাতে একটা তলোয়ার। হ্যাঁ, তারপর দেখো কেমন বীরত্বের সাথে, মানে সাহসিকতার সাথে তার মাকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে, দেশের বাহিরে বিভিন্ন জায়গায়। তো এইরকম সন্তান বাংলার বুকে প্রতিটা মাই চান তার ছেলে হোক বীর পুরুষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব বীর পুরুষ কবিতাটি। আজকে আমরা বীর পুরুষ কবিতাটি পড়ব, এবং সেই সাথে আমি রয়েছি রুকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং বুঝতেই পারছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেই স্বপ্নের রাজকুমার তার মাকে পালকিতে নিয়ে বিভিন্ন জায়গায় তার মাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আজকে সেই কবিতাটাই পড়ব, বীর পুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর, চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা, শিরোনাম হচ্ছে বীর পুরুষ, পাঠ 1, পৃষ্ঠা নং 84। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঝটপট তোমাদের বইটা হাতে নাও। আমরা বইটা একটু খুলি, 84 পৃষ্ঠা। এই যে দেখো, বীর পুরুষ কবিতা। বীর পুরুষ কবিতার আমরা এই তোমার বইয়ের সাথে মিলাও। এই যে দেখো, এই ছবিটা আমরা প্রথমে দেখলাম, তারপরে এই ছবিটা দেখলাম, এই যে এখানে রয়েছে। আমরা মূলত দেখব সেই ছোট্ট খোকা তার স্বপ্নের ঘুরে, বা তার সেই স্বপ্নের জগতে মাকে নিয়ে কিভাবে বিচরণ করে। আজকে আমরা এই কবিতা থেকে কবিতা নির্দিষ্ট একটা অংশ শুদ্ধ ও প্রমিত উচ্চারণে পড়ব। তারপরে আমরা এই কবিতার মূল ভাব জানব এই কবিতাটি কে লিখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সম্পর্কে একটু জানব। আর আমরা কি করব, এই যে কবিতাংশের বা কবিতার মধ্যে কিছু নতুন শব্দ রয়েছে, কাল্পনিক শব্দ, যেগুলোর কাল্পনিক অনেক অর্থ হয়, আমরা সেই শব্দের অর্থ জানব। ঠিক আছে? তো আমরা প্রথমে একটু পড়ি। আপাতত ছবিটা এখানে থাক, তারপর আমরা খুলে নিব।
পালকির ছবিটা কি লাগিয়ে দেব? না, দরকার নাই এখন আর। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাঠে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানি জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। আমরা পুরো কবিতাটি একটু পড়ি, তারপরে আমাদের নির্দিষ্ট অংশটুকু আবার পড়ব। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডাক ডেকে, আমি আছি, ভয় কোনো মা করো। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না, চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমায় গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সংক্ষিপ্ত কবিতা। এটা আরও অনেক বড়। আর হচ্ছে আমরা আজকে যে অংশটুকু পড়ব, এই যে মরা নদীর সুতা পর্যন্ত, এই অংশটুকু আমি আবার একটু পড়ছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে। কবিতার যদি ভাব, প্রত্যেকটা শব্দের মধ্যে যে অনুভূতি জেগে ওঠে, প্রত্যেকটা শব্দের যে অর্থগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু কবিতা পড়ে কোনো মজা পাওয়া যায় না। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির ঘাটে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ, ভাবছ এলিম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতাম। এই যে ছোট্ট খোকা তার মাকে বিভিন্ন ধরনের অভয় দিচ্ছে। তারা এক জায়গা যাচ্ছে, বাহিরে যাচ্ছে তার মাকে নিয়ে, এবং সে পাশাপাশি আছে। এই যে আমরা পরে দেখলাম যে ডাকাতের দল আসছে, আবার সে তার মাকে সেই ডাকাতের দল থেকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু দেখব যে আসলে এই কবিতার মূল ভাবটুকু একটু পড়ব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা মূল ভাবটুকু একটু জেনে নিই। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই পাঠের উৎস। এই যে বীরপুরুষ কবিতা, এই পাঠের উৎসটা। বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের। এই বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের। পাঠের মূল ভাব। এই কবিতাটি শিশুদের কল্পনার উদ্রেককারী একটি পাঠ। শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটি তেমনি এক ছোট শিশুর কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়। পথে সে ডাকাতের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে।
এটাই হলো এই কবিতার মূল বিষয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই কবিতার নতুন শব্দগুলো একটু জানব। স্ক্রিপ্টগুলো তোমাদের জন্য লিখে নিয়ে আসি, কারণ আমাদের সময়গুলো একটু সেভ হয়। বোর্ডে লিখতে গেলে অনেক সময় নষ্ট হয়, সেই জন্য আমরা স্ক্রিপ্টগুলো লিখে নিয়ে আসি। দেখো, আমার কাছে যে শব্দগুলো মনে হয়েছে এখানে নতুন, আমি সেই শব্দগুলো এখানে দিচ্ছি। আর যদি তোমাদের আরও কোনো নতুন শব্দ থেকে থাকে তাহলে তোমরা এই পেজের মেসেঞ্জারে অথবা এখানে কমেন্ট বক্সেও দিতে পারো, আমরা পরে উত্তর দিয়ে দেব। টকবগিয়ে, পানি ফুটবার মতো শব্দ করে, ধাবমান ঘোড়ার পায়ের শব্দ। এই যে একটা ধাবমান ঘোড়া টকবগিয়ে হাঁটে, এখানে সেটাই টকবগিয়ে দ্বারা প্রকাশ করা হয়েছে। রাঙা মানে রঙিন, রাঙা রঙিন। আমরা আবার বলি, টকবগিয়ে পানি ফুটবার মতো শব্দ করে, ধাবমান ঘোড়ার পায়ের শব্দ, ঘোড়ার পায়ের শব্দ। রাঙা রঙিন। পাট, আকাশের পশ্চিম দিকের শেষ অস্তাচল যেখানে সূর্য ডুবে। সূর্য ডুবার শেষ সময়টাতে আমরা অনেক সময় বলি ওই যে পাট চুকিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। আকাশের পশ্চিম দিকের শেষ অস্তাচল যেখানে সূর্য ডুবে। জোড়া দিঘি, যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। জোড়া দিঘি, জোড়া মানে এক জোড়া, দুটো, আমরা অনেক সময় এই শব্দটার সাথে পরিচিত। আর দিঘি মানে পুকুর। জোড়া দিঘি মানে যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। তারপরে হচ্ছে সুতা, বহমান জলের মৃদু ধারা, আমরা অনেক সময় বলি স্রোত। সুতা, বহমান জলের মৃদু ধারা। স্মরণ, মনে রাখা, স্মরণ মনে রাখা। আশা করি তোমাদের এগুলো লেখা শেষ। এখন আমরা একটা মজার খেলা খেলব। আমরা এখন একটা মজার খেলা খেলবো, সবাই কি আমার সাথে খেলতে পারবা? এটাকে একটু উপরে তুলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের অনেক কিছু লিখতে হবে। এটা কার ছবি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? এটা হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছবি দেখতে পাই, তার মধ্যে এই ছবিটা আমাদের অনেক পরিচিত এবং সুন্দর একটা ছবি। আচ্ছা, আমরা এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। তাহলে প্রথমে আমরা একটা একটা করে তথ্যগুলো লিখি। ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 1861 খ্রিস্টাব্দে কত তারিখ? 17 মে। তারপরে আর কে আছে? বাড়ি কোথায়? কলকাতার বাড়ি হলো কলকাতার জোড়াসাঁকো। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ঠিক আছে, আমরা জানলাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জানলাম, কত সালে, কত তারিখ, বাড়ি কোথায়, ওনার বাড়ি নিজের বাড়ি। তারপরে হচ্ছে তিনি শুধু কবি ছিলেন না, তিনি কি ছিলেন? তিনি ছিলেন আমরা সবগুলো একসাথে লিখে দিতে পারি, কবি, সাহিত্যিক। তিনি ছিলেন কবি, সাহিত্যিক,
নাট্যকার, নাট্যকার, কথাসাহিত্যিক, তারপরে ছিল কি সমাজসেবী, চিত্রশিল্পী, চিত্রশিল্পী, সমাজসেবী, আর কি গীতিকার, গীতিকার, সুরস্রষ্টা, সুরস্রষ্টা, তারপর দার্শনিক, ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা কয়টা তথ্য জানলাম? এই পর্যন্ত আমরা 3টা তথ্য জানলাম। আর দেখি তার রচনা ভাণ্ডার বিশাল। তিনি কবিতা, তিনি কি কি লিখেছেন? তিনি লিখেছেন কবিতা, আর কি গল্প, কবিতা, গল্প, নাটক, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, আরও অনেক কিছু। অর্থাৎ সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ হয়নি। আমরা দেখি যে এই যে বীরপুরুষ কবিতাটি, বীরপুরুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শিশু কাব্যের অন্তর্গত, অন্তর্গত বীরপুরুষ কবিতাটি। এই তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে তিনি বহু চিঠিপত্র লিখেছেন। তারপরে 1913 সালে তিনি নাইট উপাধি, 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কার পান। তারপরে আমরা কলমটা একটু চেঞ্জ করে নিই। অবশেষে 1941 সালে, 1941 আমরা সালে না লিখে খ্রিস্টাব্দ লিখি, খ্রিস্টাব্দে 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তাহলে এইখান থেকে আমরা কি কি তথ্য পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু, তোমরা ঝটপট একটু খাতায় লিখে নিতে পারো। জন্ম 1861 খ্রিস্টাব্দে 17ই মে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, সমাজসেবী, গীতিকার, সুরস্রষ্টা, দার্শনিক। তার কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস রয়েছে। তারপরে এই যে শিশু কাব্যের অন্তর্গত বীরপুরুষ কবিতাটি, এই যে বীরপুরুষ কবিতাটি তার শিশু কাব্যের অন্তর্গত। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা একদম জন্ম থেকে শুরু করলে কি হয়,
তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে 17ই মে এবং 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাহলে দেখো যে কত সুন্দর একটি কবিতা, আমাদের সেই শিশু মনের ভাবনাগুলোকে তিনি কত সুন্দর শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা লিখে নিয়েছো। আমরা আমাদের প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বাড়ির কাজের দিকে যাচ্ছি। বাড়ির কাজ দিব, আজকে বেশি কাজ দিব না, যেটুকু পড়িয়েছি সেগুলো তোমরা একটু নিজেরা পড়বে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে তথ্যগুলো দিলাম সেগুলো নিজেরা একটু বইয়ে দেখো, দেখে দেখে নিজেরা একবার লিখবে এবং পড়বে। এখন আমরা বাড়ির কাজগুলো একটু লিখে নিই ঝটপট। বাড়ির কাজ তোমার, আমরা যেহেতু খোকার মা সম্পর্কে পড়লাম, তোমার মা সম্পর্কে 10টি বাক্য লিখবে। এখন কথা হলো যে লেখার পরে আসলে কি করবে। লেখার পরে এই লেখাগুলো একটা ছবি তুলে আমাদের পেজে পাঠিয়ে দিও অথবা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিও। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বাড়ির কাজ লেখা হয়ে গেছে। আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, লেখা শেষ। সব শেষে বলি যে খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না, খিদে না পাইলে খাবো না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না। ঠিক আছে? বিপদ আসিলে ডরিব না। কি করতে হবে? সবসময় আমরা খিচুড়ি ভাষা বলতে পাঁচমিশালি ভাষায় কথা বলবো না, আমরা সুন্দর সুস্থ শুদ্ধ ভাষায় কথা বলবো। বিপদ যখন কাছে আসবে তখন আমরা ভয় পাবো না। এগুলো আমাদের একটা তৃতীয় শ্রেণীর একটা গল্পের মধ্যে ছিল, আমরা এগুলো পড়েছিলাম অনেক মজা করে। তো এখন মনে হলো যে তোমাদের সামনে বলি, তোমরাও সেগুলো একটু আয়ত্ত করতে পারবে বা মনে করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।